গোপালগঞ্জে একটি সমাবেশ এনসিপি যে করেছে তার আগে তারা কতগুলি জেলায় সমাবেশ করেছে? তাহলে এতগুলি জেলায় শুধু এনসিপি নয়, 5 আগস্ট তার পরবর্তী সময়ে বিএনপি, জামাত, অন্যান্য পলিটিক্যাল পার্টি তাদের প্রতিনিয়ত সভা সমাবেশ করে যাচ্ছে। কোথাও তো কোনো সংঘাত সহিংসতার ঘটনা ওই অর্থে নেই। শুধু গোপালগঞ্জে একটি পরিস্থিতি, একটি ঘটনা ঘটে যাওয়ার মধ্য দিয়েই যদি আমরা এই উপসংহারে উপনীত হতে পারি যে এর ফলে আগামী নির্বাচন হবে না, তাহলে তো আমাদের এখানে মানে নির্বাচনের সময় কত ভয়াবহ ঘটনা ঘটেছে না এর আগে কোথাও কিছু এর আগে যেই ধরুন আমি যে মিটিং মিছিলগুলো হয়েছে বা যেই ধরনের জনসমাবেশ বা মার্চ বা যেটি আমরা বলি, সেখানে কোনো ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি, তাই বলে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটির মাত্রাটি কি ছোট করে দেখার কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। 5 জন মারা গিয়েছে, অনেকগুলো ঘটনা হয়েছে, ময়নাতদন্ত ছাড়া তাদেরকে দাফন করা হয়েছে। তারা বলছেন এবং যারা নিহত হয়েছে, নিহতের পরিবারের সদস্যরা দাবি করছেন যে তারা ময়নাতদন্ত করতে চেয়েছেন, তারা সুরতহাল করতে চেয়েছেন, কিন্তু হাসপাতাল থেকে তাদেরকে করতে দেওয়া হয়নি। যদিও পুলিশ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না, তারা নিয়ে গেছেন এবং তারা নিজেরাই করতে চাননি। আমরা যদি তাদের বক্তব্য মেনেও নিই, তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো মরদেহ আসলে করা হয়েছে ময়নাতদন্ত, যেগুলো করা হয়নি সেগুলো প্রয়োজনে কবর থেকে তোলা হবে। আচ্ছা, কি ধরনের প্রয়োজন হলে সেটি প্রয়োজন হবে এবং কাদের আসলে করা হয়েছে? কারণ আমি যতগুলো গণমাধ্যম দেখেছি কোথাও আমি পাইনি যে কারো ময়নাতদন্ত বা সুরতহাল করা হয়েছে। ওকে, আপনার যদি শেষ হয়, আমি যে জায়গাটা থেকে শেষ করেছি সেখান থেকে আবার যাই। সুতরাং গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটলো সেটা এড়ানো যেত কিনা, সেটা কি দুর্বলতার কারণে হয়েছে, এর পুরো বিষয়টা এখন একটা তদন্ত সাপেক্ষ বিষয়। সরকারের দিক থেকে বলা হয়েছে যে আমাদের কাছে এক ধরনের তথ্য ছিল, কিন্তু এত ভয়াবহ হবে সেই ধরনের তথ্য আমাদের কাছে ছিল না। একটা গোয়েন্দা ব্যর্থতা না? অফকোর্স হতে পারে, গোয়েন্দা ব্যর্থতা হলে সেটা নিয়ে ব্যবস্থা নিবে এবং এই গোয়েন্দা ব্যর্থতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা একটি নির্বাচনমুখী যখন আলাপ আলোচনা করছি সেই সময় এই ঘটনা আমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে, সেখান থেকে আমাদের লেসন নেওয়ার অনেক কিছু আছে। আর আপনি ময়নাতদন্তের বিষয়ে যেটা বলছেন, যে ইনফ্যাক্ট আপনি নিজেই বলেছেন, এখন দেখুন একদম লিখিতভাবে 16 তারিখ ওই লাশগুলি যখন হসপিটালের মর্গে নিয়ে যাওয়া হলো, লাশগুলি একরকম কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, লাশ তারা কাটতে দিবে না। সেখানে লিখিত নেওয়া হয়েছে হসপিটালের যিনি ইনচার্জ তার কাছ থেকে। এরপরে যদি এই লাশদের যে স্বজন তারা যদি চান যে সেটা ময়নাতদন্ত হবে, বাংলাদেশে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলার ঘটনা তো মনে হয় এটি প্রথম আলোচনা হয়েছে এমন নয়। প্রয়োজন হলে হবে। সে সময়কার পরিস্থিতিতে যেটা হসপিটালকে সুরক্ষা দেওয়া যায়নি, সব গিয়ে ওখানে আক্রমণ করেছে, জেলখানায় আক্রমণ করেছে, ডিসির বাংলোতে আক্রমণ করেছে, এসপির বাড়িতে আক্রমণ করেছে। সেরকম একটা পরিস্থিতি, এটাকে তো আমরা কোনোভাবে কোনো প্রোটেস্ট হিসেবে আখ্যায়িত করতে পারি না, এটা তো অ্যাটাক। সেই জায়গার বাস্তবতা, এই টোটাল আমি কি ব্যর্থতা আছে কি ব্যর্থতা নেই এর টোটালটা তদন্ত করে দেখা হচ্ছে এবং আমাদের তদন্ত করার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠিত হয়েছে। জি, কমিটিতে কারা আছেন? কমিটিতে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গুনি, তার সঙ্গে আছেন 2 জন অতিরিক্ত সচিব, একজন জনপ্রশাসন মন্ত্রণালয় আর একজন আইন এবং বিচার মন্ত্রণালয়। জি, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আইন এবং বিচার মন্ত্রণালয় তাদের বিরুদ্ধেই তো তদন্ত হওয়ার কথা। সেখানে তারাই যদি তদন্ত কমিটিতে থাকেন, যেটি এরই মধ্যে সারা হোসেন এরই মধ্যে বলেছেন, তিনি বলেছেন যে শুধু সরকারি নয়, যেসব মন্ত্রণালয়ের উপর তদন্ত হবে তাদের লোকজন নিয়েই তো তার মধ্যে বসানো হয়েছে, সমস্যা তো সেখানে। দেখুন এখানে আমি একটা কথা বলি, বাংলাদেশে নাগরিক তদন্ত নতুন কোনো কিছু জিনিস নয়। আমরা বহু জায়গায় দেখেছি যে একটা ঘটনার পরে নাগরিক সমাজের পক্ষ থেকে সেখানে প্রতিনিধি দল গিয়েছে, সেটা তদন্ত করেছে। করুন, সরকারকে অ্যাকাউন্টেবল করুন, নো প্রবলেম। আমি বলছি যে গোপালগঞ্জ অন্তত আমাদের নির্বাচনের 7-8 মাস আগে যে ঘটনা ঘটেছে, এটা আমাদের জন্য একটা লার্নিং প্রসেস হতে পারে। আর গোপালগঞ্জ দিয়ে পুরো বাংলাদেশকে আমরা মূল্যায়ন করতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি নির্বাচনের সময় গোপালগঞ্জে এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, গোপালগঞ্জে যখন নির্বাচন হবে তখন কি সেখানে বিএনপি নির্বাচনে অংশ নিবে না, জামাত নির্বাচনে অংশ নিবে না, এনসিপি নির্বাচনে অংশ নিবে না, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নানান পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশ নিবে। নির্বাচনী সুরক্ষা অর্থাৎ নির্বাচনের সময় আইন শৃঙ্খলার যেই জিনিসটা আমরা আলোচনা করি, আমি জানি না আপনারা এটা কীভাবে নেবেন। আমাদের যে পুলিশের যে ফোর্স আছে এটাকে যদি ডাবলও করা হয়, এমনকি যদি বিদেশ থেকে পুলিশও হায়ার করে নিয়ে আসা হয়, তাহলেও আপনি পৃথিবীর কোথাও সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। নির্বাচনের যে প্রধান স্টেক হোল্ডার্স পলিটিক্যাল পার্টিগুলি, তারা যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারে। রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত না, দেখুন আমি সরকার যতই চাক বিষয়টা তা না। আমি আপনাকে একটা
মানে প্র্যাকটিক্যাল অবস্থা বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সরকার যে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা, এই জায়গাগুলি তো কাজ করবেই, এটা সরকারের ডিউটি, নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করা, এটা ট্রু। কিন্তু আপনি যদি আমাদের এখানে ইলেকশন কেন্দ্রিক ডেপ্লয়মেন্ট দেখেন, ঐতিহাসিকভাবে ডেপ্লয়মেন্টকে মূল্যায়ন করেন, দেখবেন যে লাঠি হাতে 2 জন আনসার, 8 জন আনসার, অস্ত্রসহ 2 জন পুলিশ, বা এরকম একটা ক্যাপাসিটি নিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন্দ্রে কেন্দ্রে নিয়োগ থাকে। এটা হচ্ছে আমাদের যেই পুরো দেশের যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যত সংখ্যা, এই টোটাল সংখ্যাটা এখানে মোতায়েন থাকে। এরপরও কি একটি কেন্দ্রে কি আইন শৃঙ্খলা দিয়ে ওই বলয় তৈরি করা সম্ভব যে কেউ এসে কিছু করে ফেললো কিনা? আমি এই জায়গাটায় বলার চেষ্টা করছি যে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থেই, দেখুন যখন একটি ফেয়ার ইলেকশনের জায়গা তৈরি হয় তখন প্রত্যেকটি ক্যান্ডিডেটই কিন্তু মনে করে যে সে যদি তার ন্যায্য ভোটগুলি পায় সে জিততে পারে, সে তার স্বার্থেই যেন কেউ কারো উপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা না দেয়, ভোটারদের বাধা না দেয়, এই জায়গাগুলি এনশিওর করার চেষ্টা করে। সুতরাং সবগুলি স্টেক হোল্ডার যখন অ্যাক্টিভ হয়, এটা এমনিতেই একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভালো পরিবেশ তৈরি করে। আমাদের এখানে আর অন্য কোনো মেকানিজম কিন্তু ইলেকশনের এই যে ল এনফোর্সমেন্টের ঠিক কি ফয়েজ আহমেদ, আমার কাছে ঠিক পরিষ্কার নয়, একটু যদি বলেন যে সবগুলো স্টেক হোল্ডার যদি অ্যাক্টিভ হয়, এটা বলে আপনি আসলে কি বোঝাতে চাইছেন? মানে সবগুলি দেখুন, আপনি যখন নির্বাচনটা হবে এইরকম, ধরুন আপনি আওয়ামী লীগের সর্বশেষ যে নির্বাচন, একটি দল নির্বাচন করেছে শুধু নির্বাচনের জন্য, বাকি সবাই চেষ্টা করেছে সেই নির্বাচনটা ঠেকানোর জন্য। একবার ছিল বয়কট, 14 সালে ছিল ঠেকানো। তার মানে কি একটা রক্তারক্তি সাংঘর্ষিক অবস্থা আগে থেকেই তৈরি হয়ে থাকা। আর এখনকার যে নির্বাচন, সেখানে সবগুলি পলিটিক্যাল পার্টি চেষ্টা করবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সঠিকভাবে নির্বাচনে অংশ নিবে, সেই জায়গাটায় কাজ করবে, সে জায়গায় নিশ্চিত করা, তাই তো? এখানে আমার নির্বাচন বানচাল করার জন্য পোটেনশিয়াল একটা রিস্ক থাকতে পারে, সেটা হলো পতিত আওয়ামী লীগ। সে জায়গার বিরুদ্ধে তো সবার একটা সহাবস্থান আছে, এরপর আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত মোতায়েন থাকবে। সুতরাং এটা নিয়ে তো অনিশ্চয়তার কোনো কিছু নাই। আমি কথাটা বলতে চাচ্ছেন যে নির্বাচন নিয়ে এখন নির্বাচন সুষ্ঠু সময় মতো এবং সময় মতো নিয়ে তো বটেই, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নিয়ে কোনো অনিশ্চয়তার কোনো ব্যাপার নেই। ভাই ধরেন যেটা বলছিলেন, তাহলে এই যে নির্বাচন সময় মতো হবে না, এই ধরনের একটি ধারণা বা আলাপ কি একেবারে অবান্তর, বা এটিতে সরকারের কোনো ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন না? দেখুন, এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন এই ধারণাটাকে, এই যে লন্ডনের বৈঠকটার পরে ঘোষণা দেয়া হলো যে যদি সবকিছু ঠিক থাকে, আপনি যে জায়গাটা যাচ্ছেন, যেটা আশরাফ ভাই মেনশন করেছেন, আমি কেন এটাকে অবান্তর বলতে বাধ্য হই বা আমি কেন ওই বক্তব্যের সঙ্গে একমত নই, এর কারণ হচ্ছে আমি তো প্রক্রিয়াটা দেখছি। সরকার ইতিমধ্যে ল এনফোর্সমেন্ট এজেন্সি সবাইকে নিয়ে, হোম মিনিস্ট্রিকে নিয়ে বৈঠক করে চূড়ান্তভাবে প্রত্যেকের পরিকল্পনা কি কি নিয়েছে, কার কি কি প্রয়োজন সেটা শুনেছে এবং বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার জন্য। যাদের প্রশিক্ষণ দরকার তাদের প্রশিক্ষণ শেষ করা, যাদের আরো লোক নিয়োগ করা দরকার সেই লোকগুলি নিয়োগ করা। এটা কি নির্বাচনের প্রস্তুতি কিনা সরকারের দিক থেকে? কিন্তু নির্বাচন কমিশন এখনো জানে না যে কোন মাসে নির্বাচন। নির্বাচন কমিশন আমরা তো জানি না, নির্বাচন কমিশনও জানে না। নির্বাচন কমিশন এখনো জানে না। তো নির্বাচন কমিশনকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন উনি দায়িত্ব গ্রহণের 4 মাস পর, সেখানে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আমি যদি আর কোনো ব্রেকডাউনে নাও যাই, তার মানে কি নির্বাচন, তারপরে তো সেই বৈঠকটা হলো লন্ডনে, আমি আপনাকে শেষ করি দেখবেন আপনার আমি বলছি যে ওই ব্রেকডাউনে আমি নাও যাই, এপ্রিল ফেব্রুয়ারি এই ব্রেকডাউনে নাও যাই, নির্বাচন কমিশন যখন জানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কি নির্বাচন কমিশনকে বাদ রেখে আর বাদ বাকি জাতির জন্য বলেছেন? তা তো না। তার মানে কি নির্বাচন কমিশনকেও ডিসেম্বরের মধ্যেই তার প্রস্তুতি সম্পন্ন করার জন্য বলা হচ্ছে। এবং নির্বাচন কমিশন বলেছে, এবং প্রধান নির্বাচন কমিশনার বিবিসির সাথে একটি ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে তিনি বলেছেন যে তারা পরিপূর্ণ প্রস্তুত, ইভেন যদি ডিসেম্বরেও সরকার নির্বাচন করে সেই জন্য তারা পূর্ণ প্রস্তুত। এবং এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি নিয়েই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তিনি সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করতে পারবেন। জি, তার মানে ওনার জায়গা থেকে উনি প্রস্তুতি সম্পন্ন দেখছেন। এর মধ্যে আপনি দেখেন ভোটার আইন সংশোধন হয়েছে, আরপিও সংশোধনের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে আছে, ডিলিমিটেশনের বিষয়গুলি চূড়ান্ত হচ্ছে। সুতরাং এই জায়গাগুলিতে যা যা নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য যতগুলি সাপোর্ট সরকারের দিক থেকে দেওয়া প্রয়োজন, এর সবগুলি সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং আপনি নির্বাচনের তফসিল ঘোষণা কবে হবে এটা কখনোই এত আগে ঘোষণা হয় না। নির্বাচনের তফসিল ঘোষণার সময় একটা সম্ভাব্য সময় তো এখন আমাদের পুরো জাতির সামনেই আছে, সেটা ধরেই অন্তত 2 মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
সেখানে প্রধান নির্বাচন কমিশনারই ঘোষণা করবেন কবে নির্বাচনটি হবে। সুতরাং এটা নিয়ে আসলে জি, কিন্তু এই ধোঁয়াশাটা কেন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? এই যে ফেব্রুয়ারি অথবা এপ্রিল, ডিসেম্বর থেকে জুন, মানে এটা না করে আপনারা কেন একটা মাস বলে দিতে পারছেন না যে এই মাসে নির্বাচন হবে? এবার দেখুন, এখন আমাকে ঠিক শুরুর আলাপটা যেতে হচ্ছে, যে আলাপটা আমাদের এখানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আমি যদি তিনটা পক্ষকে মোদ্দা কথায় ভাগ করি, তাহলে কেউ কেউ প্রথমে সংস্কার শুনতে পছন্দ করেন, কেউ কেউ সংস্কার, বিচার এবং নির্বাচন, এই ফরমেশনটা ভালো লাগে কারো বিচার, সংস্কার, নির্বাচন এই ফরমেশনটা ভালো লাগে, কারো নির্বাচন, সংস্কার, বিচার এই ফরমেশনটা ভালো লাগে। এটা হচ্ছে ফরমেশন ভালো লাগা আর মন্দ লাগার বিষয়। আপনার কিছু তো কাজে সরকার হাত দিয়েছে। সংস্কারের বিষয়ে আপনি যে লন্ডন বৈঠকের কথা বারবার বলছেন, সংস্কারের বিষয়ে আপনারা কি এখনো একটা শহীদের তালিকা করতে পেরেছেন? সেটি আপনার শুরুতে এসে শুরু করেছিলেন, তারপরে কেন এটি থেমে গেছে? থেমে যায়নি না, এটি থেমে গেছে। নো, ফয়জ আহমেদ, এটি থেমে গেছে। এটা থেমে যায়নি। কে বলেছে আপনাকে থেমে গেছে? একটি গেজেট অলরেডি প্রকাশিত হয়েছে 8 শতাধিক শহীদকে নিয়ে, এবং সেখানে বলা হচ্ছে আরও অনেকগুলি সংখ্যা নিয়ে এখন পর্যন্ত পরিবারের সঙ্গে। আপনি জানেন যে হসপিটাল থেকে যদি একজন মানুষ মারা যায়, তার লাশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায় ডেথ সার্টিফিকেট। জুলাইয়ে কোনো লাশ হসপিটাল থেকে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি ছিল ডেথ সার্টিফিকেট না নেওয়া। ডেথ সার্টিফিকেট না নিয়ে কবরস্থ করা হয়েছে সেই জায়গাগুলিতে। একই জিনিস গোপালগঞ্জে হয়নি। একটা হচ্ছে হসপিটাল থেকে লাশ জোর করে নিয়ে যাওয়া, আর একটা হচ্ছে হসপিটাল থেকে ফোর্স করা, আপনি লাশ নিয়ে যেতে পারবেন ডেথ সার্টিফিকেট ছাড়া। আপনি তো ওনাদেরটা বলছেন, ওটাই বলছেন যে ওটাকে আপনি ধরে নিয়েছেন সত্য। সরকারের যে একাধিক কর্তৃপক্ষ এই বিষয়ে বক্তব্য দিয়েছে সেটা আপনি সত্য মনে করছেন না। কিন্তু এর পিছনে যৌক্তিক কারণ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে কয়েকটি লাশের ময়নাতদন্ত করা হয়েছে, সেটি আমি কিসের ভিত্তিতে বিশ্বাস করব জনাব ফয়জ আহমেদ? কারণ কোনো পত্রপত্রিকা, কোনো মিডিয়া তো এই ধরনের কোনো রিপোর্ট দেখতে পাচ্ছি না। আমি আপনাকে বলছি, সুতরাং ওই যে লাশ নিয়ে যাওয়ার সহজ পদ্ধতি ছিল যে পোস্টমর্টেম না করা। অনেকগুলি পরিবার, আমাদের এখানে নানান ধরনের ট্যাবু আছে, অনেকগুলি পরিবার এখন লাশ তুলতে দিচ্ছে না, যে সে এমনিতেই দাবি করবে যে এটা জুলাই শহীদের লাশ। এই জায়গা নিয়ে একটা ডিবেট আছে, এগুলি একটা মীমাংসার জায়গায় আসতে হবে। সুতরাং যেই জায়গাগুলি ডিবেট নিষ্পত্তি করা গেছে, শুদ্ধ একটা শহীদের তালিকা করা গেছে, সেগুলি অলরেডি প্রকাশিত করা যায়নি, এটা সঠিক নয়। এর বাহিরে প্রায় 1400 মতো এটা নিয়ে দাবি আছে, প্রত্যেকটি ধরে ধরে তদন্ত করা লাগছে। আপনি যদি এখন হুট করে বলে দেন যে একজনকে আপনি মোটামুটি কথা শুনে পারপার্শ্বিকতা দিয়ে বুঝে আপনি নিশ্চিত করে দেন কোনো ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া, এটা ভবিষ্যতে একটা ত্রুটিপূর্ণ তালিকা হিসেবে সামনে আসতে পারে সেই জায়গাটা। সুতরাং এই যে সংস্কার, নির্বাচন এবং বিচার, এই বিষয়গুলিতে কিন্তু লন্ডন বৈঠকে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। সেই বৈঠকের যে যৌথ আপনার বিবৃতি, সেখানেই কিন্তু একটা যদি কিন্তু আছে। আপনি যখন বলছেন যে ফেব্রুয়ারি আবার এপ্রিল, এটা কেন বলছেন? সেখানেই বলা হচ্ছে সন্তোষজনক অগ্রগতি। সেখানে সন্তোষজনক পুরো জাতির জন্য, যেটি সন্তোষজনক বিএনপির জন্য সেটি সন্তোষজনক হবে না, জামাতের জন্য সেটি সন্তোষজনক হবে না। সবার সন্তোষজনক হওয়ার সংজ্ঞা তো আলাদা আলাদা। আমাদের সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রক্রিয়ায় কাজ করছে, এই প্রক্রিয়ায় কাজ কিন্তু এই যে বিষয়গুলিতে ঐক্যমত্য হচ্ছে, যে আশরাফ ভাই যেগুলি মেনশন করেছিলেন, যে ঐক্যমত্যের ক্ষেত্রে কিন্তু যে আমরা 4 জন আছি, এর মধ্যে 3 জনের ভোট যার পক্ষে, ঐক্যমত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয় ডিসএগ্রিমেন্ট আছে সেটি হচ্ছে পিআর পদ্ধতি, এবং জামাত গতকালও তাদের সমাবেশ থেকে বলেছে যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যেতে চায় না। এবং সে যদি আমরা ধরে নেই যে জামাত এই সিদ্ধান্তে অনড় থাকবে, আমি খুব ছোট করে আপনার কাছে অ্যানসার চাই, সরকার তাহলে কি করবে? জামাত এবং এনসিপি যদি অনড় থাকে যে প্রথম কথা হচ্ছে, দেখুন, পিআর পদ্ধতি নির্বাচন জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো এজেন্ডা নয়। জাতীয় ঐক্যমত্য কমিশন এবং তার পূর্ববর্তী সময়ে নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে যে মানুষগুলি সবচেয়ে বড় ক্যাম্পেইনার ছিলেন, যারা এই বিষয়ে সবচেয়ে বেশি ভোকাল ছিলেন, সেই মানুষগুলি ওই কমিটির অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে এমন এক ঐতিহাসিক বাস্তবতা তৈরি হয়েছে, যখন পিআর পদ্ধতিটা তারা মনে করেছেন যে ইরেলেভেন্ট হয়ে পড়েছে। সেজন্য কিন্তু ওনাদের কোনো এই যে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন, সেই কমিশনের কোনো প্রপোজাল ও পিআর পদ্ধতি নেই। এই যে সমস্ত পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা, সেটা আমি জানি না। যে পদ্ধতিতে নির্বাচন এখন আলোচনাটা হচ্ছে, সেই এজেন্ডা তো পিআর পদ্ধতি নেই। সুতরাং আপনি ঐক্যমত্যের প্রশ্ন যদি আসেন এই ঐক্যমত্য কমিশনের আলোকে, তাহলে সেখানে তো পিআর পদ্ধতি আমার এজেন্ডাতেই নেই। পিআর পদ্ধতি নিয়ে শুধুমাত্র আলোচনা হয়েছে যদি পার্লামেন্টে আপার হাউস হয়, সেই আপার হাউসে পিআর পদ্ধতিতে হতে পারে কি পারে না, সেই ডিবেটের জায়গা থেকে ময়দানে যে আলাপ হবে, ময়দানের সবগুলি আলাপ নিয়ে যদি আমরা এটা নিশ্চিত হয়ে যেতে পারি যে ঐক্যমত্য কমিশন ময়দানের আলাপের জন্য বসে থাকবে, তাহলে পলিটিক্যাল পার্টিগুলি ময়দানে গিয়ে সবাই ঠিক করে আসতে হবে।